এই দুনিয়াটা ঘুরে এলাম, আমি বাকি রাখলাম না, কিছু বাকি রাখলাম না। আমার মনের মতো একটা মন পাইলাম না, আমার মনের মতো একটা মন পাইলাম না। এই দুনিয়াটা ঘুরে এলাম, আমি বাকি রাখলাম না, কিছু বাকি রাখলাম না। আমার মনের মতো একটা মন পাইলাম না, আমার মনের মতো একটা মন পাইলাম না। আমার মনের মতো একটা মন পাইলাম না, আমার মনের মতো একটা মন পাইলাম না। ওরে ভেবে দেখলে মন তো একবার ওই দুনিয়ার মাঝে, কত পথিক পথ হারাইল চলতে সকাল সাজে। ভেবে দেখলে মন তো একবার ওই দুনিয়ার মাঝে, কত পথিক পথ হারাইছে চলতে সকাল সাজে। আর আমি পথিক পান্ত হইলাম, আমি পথিক পান্ত হইলাম, মনের মানুষ চিনলাম না। আমার মনের মতো একটা মন পাইলাম না, আমার মনের মতো একটা মন পাইলাম না। এই দুনিয়াটা ঘুরে এলাম, বাকি রাখলাম না, কিছু বাকি রাখলাম না। আমার মনের মতো একটা মন পাইলাম না, আমার মনের মতো একটা মন পাইলাম না, আমার মনের মতো একটা মন পাইলাম না, আমার মনের মতো একটা মন পাইলাম না। এই ছোটরা, গানে গাইতে গাইতে একেবারে বাংলার মধ্যে ঢুকে পড়েছিস। গরিব মানুষ মা, দয়া করে এক মুঠো ভিক্ষে। গেট আউট, আই সে গেট আউট রাস্তায়। যাচ্ছি যাচ্ছি মা, আপনি রাগ করবেন না মা, আপনি রাগ করবেন না, আমি যাচ্ছি। ভোর হতে না হতেই ফিকেরের উৎপাত, পরনের কোনো কাণ্ড জ্ঞানী নেই। একটা পুলিশ যদি গেটে রেখে দেয়, ইস, বেলা তো কম হয়নি, এখনো চাইলে না। বল বল, বেরো। ডেকেছেন মা? হোয়াট ননসেন্স। মা, মেম সাহেব বলবি। মেম সাহেব। আর ইউ এ বেয়ারা? কি কাজ করিস? আমি মালি মেম সাহেব। মালি? যা বেয়ারাকে বল চা নিয়ে আসতে। জি মেম সাহেব জি। এই শোন, जी जी। কি নাম তোর? मेरा नाम जोगरू, बाप का नाम राम अवतार, पर दादा को नाम জাহান্নামে যাক তোর পর দাদা। তোদের সাহেব কে জানিস? बाबूजी सुधा में। বাবুজি? অরুণকে তোরা বাবু বলে ডাকিস নাকি? जी मैम साहब। নো 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 নো, ও সব বাবু টাবু এখানে চলবে না, বুঝলি? मगर बाबू बोलें আমি কি ড্রেস পরিঙ্গি যে বাবু বলবে? নো, ও সব ছোট থেকে পড়া এখানে চলবে না।
বল চা নিয়ে আসতে। যাচ্ছি ম্যাম সাহেব, যাচ্ছি যাচ্ছি। পরিণের এতটুকু যদি কমন সেন্স থাকে, কাজ করবে হাকিমের আর থাকবে খাবে সাধারণ মানুষের মতো। চাকর বাকরদের পর্যন্ত একটু সাহেবি কায়দা শেখায়নি। জানি মা। কে বলেছে তোমাকে আমাকে মা বলতে? আগে আগে কেউ বলেনি। আমি আমাকে ম্যাম সাহেব বলবি, ম্যাম সাহেব। আর অরুণকা সাহেব বলবে, মনে থাকবে? থাকবে ম্যাম সাহেব। কি কাজ করো এখানে? জি না, রাধুনি। What? রাধুনি? I mean বাবুর্চি। অরুণ তাহলে খানসামা রাখেনি? আগে না, আমি রান্না করি। কত রকমের ডিশ তৈরি করতে জানো? প্লিজ। হ্যাঁ, স্টু রাখতে জানো? না, ফিশ ফ্রাই, আগে না, পটেটো চিপস, আগে না, মটন চপ, মাছের পোলাও, বিরিয়ানি। আগে না। Oh, please! তাহলে কি জন্য রেখেছে তোমাকে? যাও, আর রান্না করতে হবে না। যতদিন বাবুর্চি না আসে হোটেল থেকে ডিনার আসবে। আমি আমি তাহলে কোথায় যাব মা? কোথায় যাবে আমার মা? বলেছি না, বলেছি না আমাকে মেম সাহেব বলে ডাকবে। আমি বড় দুঃখী ম্যাম সাহেব। দয়া করে আপনি আমাকে তাড়াবেন না। আমার বেকার ছেলে, অসুস্থ স্বামী, একটা নাবালক বাচ্চা, ওদের নিয়ে আমি কোন অকুল সাগরে ভাসবো? কোথায় যাবে তা আমি কি করে জানবো? টাকা খরচ করে বাজে লোক রাখা আমি পছন্দ করি না। মাইনে আমি চাই না ম্যাম সাহেব, মাইনে আমি চাই না। শুধু দয়া করে এখানে একটু থাকতে দিন। তবু দিনান্তে একটি বার তো আমি তাকে দেখতে পাবো। দয়া করুন ম্যাম সাহেব, আমাকে দয়া করুন। ঝের কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবো ম্যাম সাহেব, পারবো। 10 টাকা মাইনে পাবে, খাওয়া পড়া পাবে না। যাও, ভালো করে চা নিয়ে এসো, যাও। আচ্ছা আচ্ছা ম্যাম সাহেব। শোনো, হ্যাঁ হ্যাঁ বলুন। নাম কি তোমার? আগে আমার নাম সাবিত্রী। হাতে করে চা আনবে না, ট্রেতে করে চা নিয়ে আসবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নোংরামি আমি পছন্দ করি না। আমার মনে থাকবে ম্যাম সাহেব, আমার মনে থাকবে। এমন সব গেলোক রিক্রুট করেছে অরুণ। মা, মাগো, মা, বাবু বললেন। এরা আমাকে পাগল করে ছাড়বে। আগে বাবু বললেন। বাবু ডাস্টবিন বলো সাহেব, অরুণকে কেরানি যে তাকে বাবু বলে ডাকছো? আমাকে মানো ম্যাম সাহেব বলে ডাকবে। কি কাজ করো তুমি এখানে? আগে চাপরাশি। ননসেন্স। আগে চাপরাশি তো ঊর্ধ্বে কোথায়? সাহেবের চাপরাশির এই পোশাক। চাকরি করতে এসেছো না শ্বশুর বাড়ি বেড়াতে এসেছো? যাও, তোর আমার সামনে থেকে। যাচ্ছি ম্যাম সাহেব। ওরে বাবা, এই যে একেবারে ভক্ত সাপ। একটা একটা করে সবগুলোকে তাড়াতে হবে দেখছি। জেলা ম্যাজিস্ট্রেটের চাপরাশি ঊর্ধ্বে পড়বে না, পড়বে ধুতি পাঞ্জাবি। রাধুনিটার চেহারা দেখলে অন্য প্রশ্ন ভাত উঠে আসে। ইম্পসিবল, এই পরিবেশে ইম্পসিবল। হ্যালো মিলি। হ্যালো ড্যাডি। তুমি যে আসবে এ কথা আমি স্বপ্ন ভাবিনি ড্যাডি। সিট ডাউন ড্যাডি, সিট ডাউন। তুই একা ট্যাক্সি করে চলে এলি, ভাবনায় আমার সারা রাত ঘুম হয়নি। অজানা অচেনা পথ, বিপদ হতে কতক্ষণ। উফ ড্যাডি, তোমাকে নিয়ে আমি পারি না বাপু। আমি কনভেন্টে পড়া আধুনিক মেয়ে।
10টা পুরুষকে আমি এক হাটে কিনে অন্য হাটে বিক্রি করতে পারি। তা হয়তো পারিস, কিন্তু দিনকাল তো ভালো নয় রে মা। বিপদ আসতে কতক্ষণ। জাস্ট মিনিট ড্যাডি, আমি চায়ের কথা বলছি। সাবিত্রী, সাবিত্রী, ওখানে সবকিছু রেখে 2 পেয়ালা চা কুইক জলদি নিয়ে এসো। যাই মেম সাহেব। সাবিত্রী কেন? পেয়ারা বাবুর্চি নেই? হোপলেস ড্যাডি, অরিনের এতটুকু কমন সেন্স নেই। আরে রান্না করার জন্য একটা মেয়ে ছেলে রেখেছে, ডিশ কাকে বলে সেটা সে জানে না, ফিশ ফ্রাই কাকে বলে সেটাও সে জানে না, পটেটো চিপস নামটা সে বাপের জন্মেও শোনেনি। তাহলে তোর খাওয়া দাওয়া খুব অসুবিধা হচ্ছে। হচ্ছেই তো ড্যাডি। শোনো ড্যাডি, তুমি বরং ইয়াসিনকে মাসখানেকের জন্য এখানে পাঠিয়ে দাও, নইলে কিন্তু আমাকে উপোস করে মরে যেতে হবে ড্যাডি। অলরাইট অলরাইট, এসিন না হয় এখানেই থাকবে, আমি অন্য বাবুর্চি দেখব। রাইট আইডিয়া ড্যাডি। উফ, আমাকে চালিয়ে মারবে। সাহেব বাড়িতে এভাবে চা হয়? বেরো বেরো, হতে ছেড়ে বেরো। পাড়ায় গিয়েও ভূত কোথাকার। খেয়ে দেখুন না, চা খারাপ হয়নি। বের হও, বের হও আমার চোখের সামনে থেকে। মেম সাহেব, ও বাবে চা খায় কেরানি বাড়িতে, সাহেব বাড়িতে আলাদা ফর্মুলায় চা করবে, বুঝলে? জীবনে থাকবে গরম ছায়ের নিগার, দুধ চিনি থাকবে আলাদা আলাদা পাত্রে, নিজের খুশি মতো ছাড়িয়ে মতো বাড়ি খাবে। কাকে শিখাচ্ছ ড্যাডি, কাকে শিখাচ্ছ? মূর্খ মেয়েদের দিকে আর সাহেব বাড়ির কাজ চলে? ওর না যেমন বুদ্ধি, লোক তেমনি রেকর্ড করেছে, এখন এখানে দাঁড়িয়ে আছে। যাও তোর আগে থেকে। আমাকে শিখিয়ে নিন মেম সাহেব, দু একদিন দেখলেই। আমার আর খেয়ে দে কাজ নেই, আমি ওকে কাজ শেখাতে যাবো। যাও অন্য কোথাও কাজ দেখে নাও গে, তোর হয়ে যাবে চোখের সামনে থেকে। আপনার কোনো দোষ নেই মেম সাহেব, আপনার কোনো দোষ নেই, সবই আমার এই পুরো অদৃষ্ট, নইলে এখানে আমি জিয়ের কাজ করতে আসবো কেন? লিলি, লিলি, কি ব্যাপার? আপনি কাঁদছেন কেন? না বাবু, আমার কিচ্ছু হয়নি বাবু, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। কি হয়েছে মিলি? ভদ্রমহিলা কাঁদছেন কেন? ভদ্র মহিলা? ভাইজো, একটা রাধুনী, তাকে বলছো ভদ্র মহিলা? অবস্থার বিপর্যয়ে ভদ্র মহিলাও রাধুনির কাজ করতে আসেন মিলি। শুনেছি প্রথম জীবনে তোমার বাবাও নাকি চিনে বাদাম বিক্রি করতেন। ব্রুট, ইডিয়েট! আমার বাবার সম্পর্কে কথা বলতে তোমার জিভটা আড়ষ্ট হয়ে এলো না? কি মুশকিল, তোমার বাবাই যে আমার কাছে গল্প করেছে। ইয়েস ইয়েস মাই বয়, ইয়েস। বিপর্যয়ের মধ্যে এই জীবন আমি আমি স্বীকৃতি পেয়েছি, সেই সেই গল্পই আমি তোমাকে বলেছিলাম। এমন একটা রাধুনী রেখেছো, ফিশ ফ্রাই কাকে বলে সেটা সে জানে না, পটেটো চিপস নামটা সে বাপের জন্মেও শোনেনি। তুমি যদি এই ইয়াংকি ডঙের ফিশ ফ্রাই না বলে মাছ ভাজা বলতে, উনি নিশ্চয়ই বুঝতে পারতেন। হোয়াট ডু ইউ মিন? আই মিন, আমরা সবাই যখন বাঙালি, তখন তোমার ওই কনভেন্টের বিদ্যাটা বাড়ির জি চাকরদের উপর না ফেলিয়ে। ড্যাডি, ড্যাডি, তুমি শুনছো? তুমি শুনছো এই কথাগুলো? তুমি শুনছো ড্যাডি? নো নো মাই ডিয়ার, তোমার কথা আমি সমর্থন করতে পারছি না। মিলে হচ্ছে হাই সোসাইটির গার্ল, ফরেন হিস্ট্রি নিয়ে কনভেন্টে এমএ পাস করেছে, ওর নিজস্ব একটা সত্তা আছে, রুচি জ্ঞান আছে। আপনার কন্যারত্নটির ছবি আছে, নেই শুধু সংবেদনশীল একটি বাঙালি মন। একটা কথা আপনাকে কবিলি, কাকের পিছনে ময়ূর পুচ্ছ লাগালেও কাক কোনোদিন ময়ূর হবে না। ওই তামাটা রঙের উপর যতই পালিশ করো, আসল রংটা ফুটে বেরোবে। অঞ্জল শত ধৌতনেও মলিনাঞ্চন মঞ্চতে
কয়লার ময়লা শত ধোয়াতেও যায় না। আনকালচারড কেউ ভূত একটা। ওর কথা তুমি শুনলে তো ড্যাডি? শুনলে ওর কথা গুলো? ভয় পাওয়ার কিছু নেই মা, 2-4 দিন তোর সহবাস থাকলে মানুষ হয়ে উঠবে। ফায়দা ভাই, আমার বইটি শুটিং আজকাল অরুণকে নিয়ে যাবে। চলো ড্যাডি, সমস্ত বাড়িটা তোমাকে একটু ঘুরিয়ে হ্যাঁ। নিয়ে আসি। চলো। ঠিক আছে, তাই চল, অরুণকে না হয় বলে যাও। ঠিক আছে, চলো ড্যাডি, চলো। না না দাদা, তোমার সঙ্গে আমি একমত হতে পারছি না। এই যুগে সভ্যতার কোনো মূল্য নেই, চলে বলে কৌশলে যেমন পারবো কিন্তু দেবু এই পৃথিবীটা কাদের জন্য? তোমরা হয়তো সহস্রে ঘন্টে চিৎকার করে বলবে এই পৃথিবী আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মেয়রী জনতার পৃথিবী। দেবু কিন্তু আপনি বলবেন না এই পৃথিবী তোমাদের না, ওদের ওই ধনীদের গরিবের মুসলিম শাসকের। দেবু হয়তো তাই, তবু অনেকের স্বার্থ রক্ষার জন্য তৈরি হচ্ছে এই দেশের আইন। অনেকের মুনাফা লুটপাট জন্য সুযোগ করে দিতে বেঈমান শাসক করছে, আর আমরা করতে শিকার হচ্ছে হাজার হাজার মেয়রী মানুষ। তোর কথা হয়তো ঠিক দেবু, যে দেশের লক্ষ লক্ষ মানুষ এক মুঠো ভাতের কাঙাল, সেই দেশের মন্ত্রীদের বাসস্থানের জন্য খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা। দাদা ধনী টুটি কামড়ে রক্ত খাচ্ছে হতভাগ্য গরিবে। দাদা নইলে মায়ের প্রাণ উপন্যাস লিখলাম আমি, আর তা ছাপা হলো ভোলা সেনের নামে। কেন, কি অভাব ভোলা সেনের? এই চুপ নামে আদালতে মামলা করলে না কেন? প্রথমত আমার অর্থাভাব, দ্বিতীয়ত স্বয়ং বিচারক উনার জামাই। এ যুগে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে রে দেবু। কিছু কিছু টাকা তুমি নেবে দাদা, অন্তত তোমার জামা কাপড়। না না দেবু, তুই আমাকে ক্ষমা কর ভাই, মা শুনলে রাগ করবে। তুই তো জানিস মার আদর্শ। জানি দাদা, কিন্তু এভাবে তোমরা কতদিন বাঁচবে? যতদিন বাঁচি কার উপর আমার কোনো অভিযোগ নেই দেবু। ছোটবেলা থেকে মা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন, আজও তো মাই চালাচ্ছে। দাদা! মায়ের মনে আঘাত লাগে, এমন কাজ আমি করতে পারবো না রে দেবু, আমি করতে পারবো না, আমি করতে পারবো না। মারা হচ্ছে বাবা বেগের মানুষ, না কে বলবে তবু লোড করে খাবে না, অন্ধকারে মুখ ফুটে থাকবে, তবু ধনীদের প্রতি কামড়ে আদায় করবে না নিজেদের অধিকার। ওরা জানে না এটা কান্নার যুগ নয়, এটা হচ্ছে পাল্টা মারে যুগ। আরে 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 জেলার শাসক অরুণ রায় না? হ্যাঁ? টাকাকে এই দিতে হবে। হ্যাঁ, অরুণ, এই অরুণ, অরুণ, আমাকে ডাকছে? হ্যাঁ, ওদিকে কোথায় যাচ্ছিস? বাংলোয় যাচ্ছি। কিন্তু আপনি মানে আপনাকে তো চিনতে পারলাম না। সে কি রে হতো বাবা, এই প্রিন্স কি এর মধ্যে তুই ভুলে গেলি? বলা অবশ্যই স্বাভাবিক, এখন তুই বড় করে চাকরি করছিস। আপন গড বলছি, আপনি বিশ্বাস করুন, আপনাকে ঠিক আমি মনে করতে পারছি না। আচ্ছা, তুই তো প্রেসিডেন্সি কলেজ থেকে পাস করেছিস। হ্যাঁ, কিন্তু রামপুরি কুমার সুনীত মল্ল বর্মানি কথা তোর মনে আছে? নিশ্চয় সুনীত আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু আপনি আরে ও তো বাগা, আপনি নয়, আপনি নয়, বল তুই। আমি সে শুনি। আউটে তুই শুনি কেন সন্দেহ হচ্ছে? না, মানে তখন ছিলি তাল পাতার সেফাই, আর মুখের আদলটাও ছিল ঠিক অন্যরকম, তাই
বিলেতে কিছুদিন ছিলাম তো, তাই চেহারাটা আমার বদলে গেছে। এই, তারপর কেমন আছিস তুই বল? আমার কথা থাক, তারপর বল তুই কি করছিস এখন? কি আর করবো, ঘরে গিয়ে বনে মুস্তুরি বেড়াচ্ছি। বুঝলাম না। আরে বেটা, বাজার ট্যাঙ্গানো ছাড়া রাজা জমিদারে আর কি কাজ আছে বল? কথা কি জানিস ওর? রাজা কিনা আমার একদম পছন্দ নয়। তাই বুঝি? হ্যাঁ ভাই, চোখের সামনে দেখতে পাচ্ছি হাজার হাজার নিরন্ন মানুষ এক ফুটো ভাতের জন্য রাজপথে মাথা করে পাচ্ছে, অথচ দেশের ধনী সমাজ নির্বিকার। এদেরকে বাঁচানোর জন্য 2 লাখ টাকা রাম করে জমিদারে বিক্রি করেছিলাম। আমি আমি কি ভুল করছি ভাই? না ভাই, তোর সিদ্ধান্ত অভিনন্দনযোগ্য। আমি তোকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বন্ধু। কিরে অরুণ, এখনো বাড়ি যাসনি? না রে সুবন, একে চিনিস? রে বেটা দেখতে কি চোখ বড় বড় তাকাচ্ছিস, এই গাড়ি দিয়ে বলবে নাকি? কিরে, চিনতে পারছিস না ওকে? না মানে আমি তো ঠিক। দূর শালা, গলায় কলসি বেঁধে গঙ্গা ডুবে মর। আরে আমাদের সুনীত। সুনীত? হ্যাঁ, রামগড়ের কুমার সুনীত মল্ল বর্মন। কিন্তু সুনীতের চেহারা তো এরকম ছিল না। তা যা বলেছিস, কথা কি জানিস? বিলেতে 2 বছর ছিলাম রে, তাই তাই বল, তোর বাবা অবশ্য বলেছিলেন তুই বিদেশে গিয়েছিস। তা বাবু, তুই কি একাই ফিরে এসেছিস নাকি সঙ্গে করে মেম নিয়ে এসেছিস? আরে না, দুর্ভাগ্য আমার হয়নি। মনে প্রাণে আমি বাঙালি, একটি বাঙালি নরনার পানি গ্রহণ করে আমি ধন্য হতে চাই ভাই। গুড বয়, এই তো চাই। আরে সুবন। হ্যাঁ রে সুবন, কেসটার কিছু করতে পারলি? না রে অরুণ, এখান থেকে আবার আমাকে পালাতে হবে দেখছি। কেন রে? একটা ভদ্রবেশী জচ্ছুর, নাম তোর দেবব্রত চৌধুরী, শহরের বেশ কিছু ধনী লোকদের থেকে বাউথা দিয়ে মুঠা টাকা বেড়ে দিয়েছে। চেহারাটাই নাকি তার একমাত্র মূলধন। তাই নাকি? লোকটা এমন চতুর যে পুলিশ থেকে ধরা তো দূরের কথা, কোনো ক্লো পর্যন্ত পাচ্ছে না, অথচ খবরের কাগজরা পিন্ডি চটকাচ্ছে। লোকটা তাহলে তোদের খুব বোকাচ্ছে কি বল? শুধু কি কাগজরা, দেশের রাজনৈতিক নেতারা বলছে পুলিশ শান্তির রক্ষক নয়, অশান্তি সৃষ্টিকারী, আর পাবলিক বলছে সারা পুলিশ ঘুষখোর। কোন দিকে যাই বল? একে বলে শাকির ফরাক। ওসব কথা বাদ দে তো দেখি, আমার বাড়িতে চল, চা খেয়ে আসবি। শুধু হাতে যাওয়াটা কি ভালো দেখাবি? তোর বাড়িতে তো বউ আছে রে। ওইসব ফর্মালিটি রাখতো, চল। সে কি রে, পকেট হাত করছিস যে? কিরে, কি হলো? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে ভাই, সর্বনাশ হয়ে গেছে। মানে একটা বুধ আমার পকেট পিট হয়ে গেছে। তাই নাকি? কত টাকা ছিল রে? 1000 আমি কি করেছি মরিশনের বাড়িতে মুখ দেখাবো? আমি মরিশনের বাড়িতে কি রে? আমি ডেলিভারি দেওয়ার কথা আজ, অথচ ব্যাংক থেকে তুলবো তার তো কোনো উপায় নেই। কেন? কাল তো রবিবার। ও হ্যাঁ, কাল রবিবার। ওর ব্যাংকে পাবো না, 5টা প্রায় বাজে, যেতে যেতে বন্ধ হয়ে যাবে। সোমবার নিবি? নেবো তো শুনবা, কিন্তু কথার মূল্য লইলে কত? তাই তাই আমার তাই আমার তাই তাই আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে, আত্মহত্যা করতে ইচ্ছে করছে। আমার সঙ্গে চল, টাকা আমি দেব। হ্যাঁ চল আমার সঙ্গে, দেব টাকা। 7000 তো? ভাই 7,000 চল। তোর বউ হয়তো না রে না, ওর বউ কিছু বলবে না তোকে। চল না, অরুণ কথার খেলাপ করবে না, টাকা তুই পেয়ে যাবি।
তোরে রে আমি আমি জীবনও শোধ করতে পারবো না রে ভাই, জীবনও শোধ করতে পারবো না। চল, রাত তো লৌকিকতা, চল সবাই চল, তাই আয়, তো। চা খেয়ে যায়। বাই। কান্দাবীর দয়ালর কত কান্দাবি গেল না আমার দুঃখেরই কপাল, আর কত কাল কান্দাবীর দয়ালার, কত কাল কান্দাবি গেল না আমার দুঃখেরই কপাল, ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আশা করে ঘর বান্ধিলাম, বসত করব বলে রে দয়াল, আশা করে ঘর বান্ধিলাম, বসত করব বলে সাল চাইতে পারলাম না রে দয়াল, সাল চাইতে পারলাম না রে দয়াল, উড়াইয়া নীলা ঘরের সাল আমার, উড়াইয়া নীলা ঘরের সাল গেল না আমার দুঃখেরই কপাল, ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আশা করে গাছ লাগাইলাম, ফল পাবো বলে রে দয়াল, আশা করে গাছ লাগাইলাম, ফল পাবো বলে জল দিতে পারলাম না রে দয়াল, জল দিতে পারলাম না রে দয়াল, শুকায়া গেল গাছের ডাল আমার, শুকায়া গেল গাছের ডাল, গেল না আমার দুঃখেরই কপাল, ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল, আর কত কাল কান্দাবীর দয়ালার, কত কাল কান্দাবি গেল না আমার দুঃখেরই কপাল, ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল, ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। অমানি
নিশি বুঝি হয়ে গেল ভোর, ফুটেছে উষার আলো, প্রভাতে রবি উঠবে গগনে, দূর হবে সব আলো। অমা নিশি বুঝি ভোর হয়েছে শত, এবারে জ্বালাবি তোরা আশার প্রদীপ। বড়দা, সাহেব আমাকে না খুব ভালোবাসেন। ভালোবাসে? ভালোবাসা নয় রে বোকা, ভালোবাসা নয়। বড়দা, এর নাম হচ্ছে দয়া, করুণা, অনুকম্পা। বড়দা, বড় লোকেরা তাদের পোষা কুকুরকে এক টুকরো রুটি ছুঁড়ে দিয়ে আদর করে দেখেছি, কেউ তাই। একে কি ভালোবাসা বলে রে? আমরা হচ্ছে তোর সাহেবের পোষা কুকুর। বড়দা, আচ্ছা বড়দা, সাহেবের মতো যদি তোমার একটা চাকরি থাকতো, তাহলে মাকে আর রাধুনির কাজ করতে হতো না বলো? চাকরি? একটা চাপ রাশি কাজের জন্য দূরে দূরে হন্যে হয়ে কুকুরের মতো ঘুরছি, সাহেবদের শুধু পায়ে ধরতে বাকি রেখেছি, কিন্তু চাকরি আমার হলো না। বড়দা, এই যুগে কাদের চাকরি হয় জানিস? অফিসে যাদের মামা মেসু আছে, বড়লোক শ্বশুর আছে, যারা মোটা টাকা ঘুষ দিতে পারবে, চাকরি হবে তাদেরই। বড়দা, এই স্বার্থান্বেষী বর্জুয়া শাসনতন্ত্র আর এই ঘুরে ধরা বনেদি সমাজ যতদিন থাকবে, এই গরিবদের কোনো আশা নেই রে শতু, কোনো আশা নেই। বড়দা, অতি বৃদ্ধ মানদাতা আমলের পৃথিবীটার সারা দেহে পচন ধরে গেছে, সর্বাঙ্গে তার অসংখ্য ঘৃণ্য কৃমিকীট প্রতিগন্ধময় বিষাক্ত দেহ থেকে নির্গত হচ্ছে গলিত পুঁজ রক্ত। বড়দা, না দাদা না, এই দুঃখ আমাদের চিরদিন থাকবে না, সুখের মুখ নিশ্চয়ই আমরা একদিন দেখব। বড়দা, সুখ? সুখ কাকে বলে রে পাগল? সুখ, সুখের চেহারা তুই দেখিস? সুখ? বড়দা, দেবু, দেবু ঠিকই বলে, অনেস্টির যুগ এটা নয়, সততা হচ্ছে মৃত্যুর নামান্তর। বড়দা, বলে বলে কৌশলে ধনীদেরকে রিক্ত নিঃস্ব করে দাও, জমিদার যোদ্ধার মহাজনদের টুটি কামড়ে কয়কে দাও, আমলাতন্ত্র আর শাসনতন্ত্রকে পুড়িয়ে ছাই করে দাও। আবার আসুক নতুন যুগ, নতুন জাতি, নতুন চেতনা, তবেই জন্ম হবে নতুন মানুষের, নতুন মানবিকতার। মা, মা, ও মা গো, দেখে যাও বড়দা যেন কেমন পাগলের মতো বকছে। এই অতি বৃদ্ধ পৃথিবীটাকে পুড়িয়ে ছাই করে দিতে হবে, লক্ষ শহীদের বুকের রক্তে আবার তৈরি হবে নতুন জাতি, নতুন চেতনা। আমলাতন্ত্র আর শাসনতন্ত্রকে পুড়িয়ে ছাই করে দিতে হবে। এই নোংরা পৃথিবীটার, এই নোংরা পৃথিবীটার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন। এই পৃথিবীটার উপর আপনারা তো কিন্তু শ্রদ্ধা কেন আপনি বলুন তো? নীলা দেবী? দেবী নয় বড়দা, বলুন নীলাপ। নীলা? ওখানে দাঁড়িয়ে আপনার সমস্ত কথাই আমি শুনেছি। এই পৃথিবীটার উপর এত প্রীত শ্রদ্ধা কেন আপনি বলুন তো? এখানে মায়া নেই, মমতা নেই, রূপের চোখটিতে মনুষ্যত্বের বিচার করা হয়, স্নেহ প্রীতি এখানে শুধু কথার কথা। না বড়দা, স্নেহ প্রীতি এখনো আছে, কচু তোলা সমস্ত মানসিক কষাই নাই বড়দা, ভালো মন্দ মিলে তো এই পৃথিবীটা। নীলা? মাত্র কয়েকদিন হলো আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে, মনে হচ্ছে হতাশ আপনি ভেঙে পড়ছেন বড়দা, তাই এই পৃথিবীর রূপটা আপনার কাছে কুৎসিত বলে মনে হচ্ছে বড়দা। তুমি বুঝতে পারছো না নীলা, দীর্ঘ 10 বছর ধরে কেমন করে তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। পাঠ্য জীবনের রঙিন স্বপ্নগুলো বাস্তবের কঠিন আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। আমি গ্রাজুয়েট, আর
আর আমার মা কিনা একটা রাঁধুনি। এই যে কি দুর্বিষহ লজ্জা, কি অন্তর দাহ। অরুণদা, আসতে পারি? অরুণদা আপনি? আপনি হ্যাঁ, এতে আশ্চর্য হবার কি আছে? এলাম আপনার সঙ্গে পরিচয় হতে। আপনি আমাকে ডেকে পাঠালেই পারতেন। ডেকে পাঠালে আপনি হয়তো ভাবতেন বাড়িতেও আমি সাহেবগিরি ফলাচ্ছি, আপনি হয়তো যেতেন না। অরুণ বাবু, গরিব মানুষের স্পর্শকাতরতা আমি বুঝি সুব্রত বাবু, এবং এও জানি ধনীদের আন্তরিকতাকে তারা অনেক সময় ভুল বুঝে। ভুল বোঝাটা কি অন্যায়? সুব্রত বাবু, পোষা কুকুরকে এক টুকরো রুটি ছুঁড়ে দেবার মধ্যে অনুকম্পা থাকতে পারে অরুণ বাবু, কিন্তু আন্তরিকতা নেই। না না, আপনি ভুল করছেন। প্রাসাদ উপমট্টালিকায় বাস করে গরিবদের জন্য কুম্ভীর আত্মবর্ষণ করা যায়, তাদের দুঃখ দুর্দশার কাহিনী নিয়ে ফেরিয়ে ফেরিয়ে কাব্য সাহিত্য নাটক রচনা করা চলে। মানবিকতার দোহাই দিয়ে সভা সমিতিতে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে হাত তালি করানো সম্ভব, কিন্তু এর নাম কি আন্তরিকতা? না, এর নাম আন্তরিকতা নয়, এ হচ্ছে ধনীদের এক ধরনের বিলাস। সুব্রতদা, সুব্রত বাবু, আপনি আপনি আমার সাথে বন্ধুত্ব করতে আসেননি অরুণ বাবু, এসেছেন একটা পোষা জানোয়ারকে অনুগ্রহ দেখাতে। ধনীর সঙ্গে গরিবে বন্ধুত্ব হয় না অরুণ বাবু, হতে পারে না। ওই প্রাসাদ কোনদিন খানা ডোবার সাথে মিতালি পাচ্ছে আসবে না। ভোরের সূর্য কোনদিন অস্তগামী তারাকে বলবে না তুমি আমার বন্ধু। আশ্চর্য মনোবৃত্তি ভদ্রলোকের। কেন আপনি শুধু শুধু এখানে অপমানিত হতে এলেন? কি দরকার ছিল এখানে আসবার? কিন্তু ওর অভিযোগগুলো তো মিথ্যে নয় নীলা। অরুণদা, এতদিন ধনীদের কাছ থেকে যে ব্যবহার ওরা পেয়ে এসেছে, তাতে তাদের এই ধারণাই জন্মেছে ধনী মাত্রই প্রবঞ্চক, জালিয়াত। অরুণদা, নীলা আছিস? নীলা, নীলা আছিস? নীলা, অরুণদা, বাবা ডাকছে, আমি যাই। অরুণদা, আপনি আর এখানে আসবেন না। অরুণদা, আপনি বাংলোয় চলে যান। অরুণদা, আপনি বাংলোয় চলে যান। দেশের হাজার হাজার তরুণের মধ্যে আজ এই হতাশার প্রতিচ্ছবি। এরা না পারছে ছোট কাজ করতে, না পাচ্ছে সরকারি দাক্ষিণ্য। সমস্ত দেশটাই যেন একটা অগ্নিক্ষোভ, যে কোনো মুহূর্তে একটা প্রচন্ড রকমের বিস্ফোরণ ঘটে যেতে পারে। একই বাবু, আপনি হ্যাঁ মাসিমা, এসেছিলাম আপনার বড় ছেলের সঙ্গে পরিচয় হতে, কিন্তু সুব্রত বাবু আমাকে এমন সব কথা শোনাতে লাগলেন। ওর উপরে আপনি রাগ করবেন না বাবু, বেকার থেকে থেকে ওর মাথা ঠিক নেই। দিন রাত কি যেন ভাবে, কি যেন দিন রাত সব আমল তামল বলে। ও হ্যাঁ, মা এসেছিল, ভেবেছিলাম আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব, কিন্তু এসে তখনই আবার চলে গেলেন। না না, আমার সঙ্গে পরিচয় করিয়ে কি হবে? আমি একটা সামান্য রাঁধুনি। আমার মা কিন্তু সেরকম মেয়ে নন মাসিমা, আপনি আলাপ করলেই বুঝতে পারতেন। তো তোমার মা না, না মানে আপনার মা কেন এসেছিলেন বাবু? সেদিনে সেই চিঠিটার কথা মনে আছে আপনার? আপনার কথাই সত্য, মেসুমশাই মারা যায়নি, তার মেজু ছেলে দেবব্রত নাকি বাবাকে ঠকিয়ে ৫,০০০ টাকা দিয়ে চম্পট দিয়েছে। দেবুর সঙ্গে দেখা হলে আমি তাকে বুঝিয়ে বলবো। তার মানে আপনি? না মানে এভাবে কাউকে ঠকিয়ে, বিশেষ করে বাপের মৃত্যু সংবাদ বলে। আপনার এই ভাবান্তর মাঝে মাঝে আমাকে আশ্চর্য করে দেয় মাসিমা। বাবু, আমার মনে হয়
কি সংগোপনে যেন আপনি লুকিয়ে যাচ্ছেন। কিন্তু কিন্তু কেন মাসিমা, আমার কাছে গোপন করবার কি আছে? আমি তো স্বেচ্ছায় আপনাদের সমস্ত বার নিয়েছি। না না বাবু, আমি কিচ্ছু লুকোইনি, আমি কিচ্ছু লুকোইনি। আমি কেন জানি না, আপনার ওই বিষাদ করুণ মুখখানা দেখলেই আমার অন্তরটা কেঁদে উঠে। মনে হয় ওই মুখ আমার কতকালের চেনা। মনে হয় আপনাকে আমি মা বলে। না বাবু না, আমি আমি যে একটা পথের ভিখারি। আপনি হয়তো বিশ্বাস করবেন না, চোখ বুঝলে আপনার ওই জল ভরা চল চল দুটি চোখ আমার মনের মণিকুটায় ভেসে ওঠে। কিন্তু কেন, তার উত্তর আমি আজও খুঁজে পাই না। কচি, আমার কচি সোনা। কচি? কে কচি? বলুন বলুন, কে কচি? না না বাবু না, কচি আমার কেউ নয়, আমি তার মা নই। আমি রাক্ষসী, আমি সর্বনাশী। আমি আমি আমার কচিকে খেয়ে ফেলেছি বাবু, আমার কচিকে আমি খেয়ে ফেলেছি। বলুন বলুন বলুন, কোথায় আছে আপনার কচি? বলুন মাসিমা, আমি জানতে চাই কোথায় আছে আপনার কচি। আমি আমি তাকে বলুন বলুন, আমি জানতে চাই কোথায় আছে আপনার কচি। বাবু গো, পেটের জ্বালা জুড়োবার জন্য আমি আমি আমার কচি সোনাকে বিক্রি করে দিই। সে কি, বিক্রি করে দিয়েছেন নিজের ছেলেকে? হ্যাঁ বাবু, হ্যাঁ। আমি আমি আমার আমার কচিকে। আপনি মা না রাক্ষসী? বাবু যে মা পেটের ক্ষুধা মেটাবার জন্য সন্তান বিক্রি করতে পারে, তাকে আমি মা বলবো না, বলবো রাক্ষসী, পিশাচী। দেব না তাকে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি, দেব না তাকে মায়ের মর্যাদা। ঘৃণাই তার একমাত্র প্রাপ্য। বাবু বাবু তুমি যে সর্বনাশী মাতৃত্বের চরম অসম্মান করতে পারে, তার জন্য আমার এতটুকু সহানুভূতি নেই, এতটুকু না সহানুভূতি। না, অমন করে বলো না বাবু, অমন করে বলো না, অমন করে বলো না। তোমার দারিদ্র দেখে আমার করুণা হয়েছিল, এখন দেখছি করুণার পাত্রী তুমি নও। বলতে পারো রাক্ষসী, একটা ছেলে বিক্রি করে কতদিন চলেছে তোমার? চলেনি বাবা, একটা দিনও আমার চলেনি। একটা জঞ্জর সেই টাকা মেরে দিয়েছে। বেশ করেছে, বাবু লুভে পড়েছে। হতভাগাকে জনমের মতো বিদায় করে দিলে সে হয়তো কাকের বাসায় কুকিলের ছানার মতোই মানুষ হচ্ছে। বাবু! যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই তাকে বলছে মা। বাবু না 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 না, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। কচি, আমার কচি, আমার কচি। নিমাই দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখি তো মারে গনি মাই, দাঁড়া রে
তোরে লইলে কলম জুড়ায় রে হরে নিমাই না দেখিলে মরি রে নিমাই তারা রে তারা রে নিমাই দেখিব তো মারে গনিমাই তারা রে আগে যদি জানতাম রে নিমাই যাইবি রে ছাড়িয়া আগে যদি জানতাম রে নিমাই যাইবি রে ছাড়িয়া না খাওয়াই তাপুকের দুধ রে ওরে নিমাই না করাইতাম বিয়া রে নিমাই তারা রে তারা রে নিমাই দেখিব তো মারে গনিমাই তারা রে ঘৃণা করে আমার আমার কচি আমাকে ঘৃণা করে ওরে তোরই ঘৃণা নিয়েই তো আমি বেঁচে থাকতে চাই রে সোনা বাইরে রূপ নাই তুই শুধু দেখলি মায়ের অন্তরটা দিয়ে যে সহস্র ধারায় রক্ত ঝরছে তার খবর তুই নিলি আরে খোকা তার খবর তুই নিলি না সাবিত্রী, বলো কচির সব কথাই আমি শুনেছি। ওর উপর তুমি রাগ করো না সাবিত্রী। না একমাত্র ভাগ্য ছাড়া আর কারো উপরে আমার কোনো অভিযোগ নেই। আমি আমি জানি সাবিত্রী, আঘাতে আঘাতে তুমি পাথর হয়ে গেছো। কেন কেন দুঃখ করছো বলো? তুমি কেন দুঃখ পাচ্ছ বলো দেখিনি? আমার উচ্ছৃঙ্খল জীবনেই তোমাদেরকে টেনে নামিয়েছে দারিদ্র সীমার অতল অন্ধকারে। কিন্তু তুমি বিশ্বাস করো সাবিত্রী, সেই অনুতাপ আজও আমি ভোগ করে চলেছি। তুমি যে কোচিকে রেজিস্ট্রি করে বিক্রি করে দিয়েছো এই কথা শুনে তুমি আমাকে আগে জানাতে। অভাব অভাবের মুখে 40,000 টাকা লোভ আমি সামলাতে পারিনি সাবিত্রী। ভেবেছিলাম ওই টাকা দিয়ে আবার আমি নতুন করে জীবন আরম্ভ করব, কিন্তু কিন্তু জজ্জর জানোয়ার ভোলা সেন। ও কথা বলতে নেই। ভোলা সেন আজ আমার কোচির শ্বশুর। পারছি না সাবিত্রী, আমি আর সহ্য করতে পারছি না। এই জীবন যন্ত্রণা আমার কাছে অসহ্য। তোমার ছেলের বউ তোমাকে তুই তোকারি করে তোমার নাম ধরে ডাকে। ইচ্ছে হয় এই খোলসটা ঝেড়ে ফেলে দিয়ে ওই ভোলা সেনের মেয়ের কণ্ঠনালী আমি চেপে ধরি। আচ্ছা, ছি 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 ছি, আজ কি হয়েছে তোমার বলো তো? কিন্তু পারি না সাবিত্রী, আমি পারি না।
মনুষ্যত্ব, আমার বিবেক, সবকিছু টাকা দিয়ে কিনে নিয়েছে ওই জমিদার দেবেন্দ্র নারায়ণ রায়। আমি আমি দেউলিয়া হয়ে গেছি সাবিত্রী, এই ভবের হাটে আমি আমি দেউলিয়া হয়ে গেছি, আমি দেউলিয়া হয়ে গেছি, দেউলিয়া। আমি কিন্তু দেউলিয়া হইনি। কত আঘাত আসবে আসুক, বাতাস উঠুক, তুফান ছুটুক, প্রলয়ের জলোচ্ছ্বাসে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যায়, আমি সর্বক্ষা ধরিত্রীর মতো নীরবে সব কিছু সহ্য করে যাব, কারণ আমি যে পতির মা, আমি যে পতির ধাত্রী, আমি যে পতির জননী। বৌমা নাকি পুজোতে আসছে না? না কথা বাবু, তিনি আমার মুখের উপর সোজা না করে দিলেন। এমন অজপাড়া গায়ে আজও তার পক্ষে আসা সম্ভব নয়। সত্যর কথাই ঠিক, অরুণের বিয়েটা ওখানে দেওয়া আমাদের মতে উচিত হয়নি। এই তখন ভাবলাম এই লক্ষপতি ব্যবসায়ীর একটি মাত্র মেয়ে। তাছাড়া বৌমার চাল চলন একেবারে সাহেবী ঢঙ্গের। বাপের বাড়ি থেকে একখানা কানসা মানিয়ে রেখেছিলেন, নেহা ছোট বাবু যেদের জন্যই তাকে রাখতে পারেননি। ছি ছি ছি, বাঙালির ঘরে মেয়ে হয়ে একই তার রুচির বিকার। নমস্কার ভাই মশাই, নমস্কার। নমস্কার, আসুন বসুন। তারপর হঠাৎ কি মনে? একটা ব্যাপারে আপনার একটু হেল্প চাচ্ছি, আশা করি আপনি আমাকে বিমুখ করবেন না। কি ব্যাপার ওই মশাই? কিছু টাকা পয়সা? টাকা পয়সা? আরে না না না, টাকা 2-10,000 লাগে, আমি আপনাকে দিয়ে দিতে পারি। তাহলে আমার মনে হয় উনি মনে হয় অন্যরকম কোন সাহায্য সহযোগিতা চাইতে এসেছেন, মানে মামলা মোকদ্দমা। Yes, আপনি ঠিকই ধরেছেন। ব্যাপারটা খুলে বলুন তো। আপনারা হয়তো শুনে থাকবেন, আমার লেখা একটা উপন্যাস বাজার মাত করে দিয়েছে। শুধু তাই নয়, ওইটার ছবিও হয়েছে। হ্যাঁ, শুনেছি সেই কথা। ছবিটা আমি 2বার দেখেছি কথা বাবু, দারুণ ছবি। বুলা বাবুর হাতে এমন সোনা বলতে পারে, ছবিটা না দেখলে আপনি বিশ্বাসই করেন। তাই নাকি? হ্যাঁ, অথচ দেখুন, একটা আমও আমার এই কৃতিত্বকে প্ল্যান করে দিতে চায়। কিরকম? আজকের কাগজটা পড়েননি? না না না, এখনো পড়া হয়নি। এক হারামজাদা দচ্ছর চিঠিপত্র বিভাগে একটা চিঠি লিখেছে, তাতে লিখেছে মায়ের প্রাণ উপন্যাস ভোলা সেন আদৌ লিখিনি। ভোলা সেন কেন, তার উদ্যতম চতুর্থ পুরুষ কেউ এমন উপন্যাস লিখতে পারেন। আশ্চর্য তো। তাহলে লেখাটা খার। অর্থলেখক দাবি করেছে লেখাটা নাকি কোন এক দুস্থ সাহিত্যিক সুব্রত চৌধুরী। তার মানে আমাদের কান্তি বাবুর বড় ছেলে। তার ডিভিশনে বিয়ে পাস করতে যাকে 3বার হোঁচট খেতে হয়েছে, সেই হবে সাহিত্যিক। আরে মশাই, এখানে এর শেষ নয়, পেছনে আমার আদালতে মামলা করেছে। এই মামলার জন্য আপনি এত ভয় পাচ্ছেন কেন বলা বাবু? না না, ভয়ের কিছু নয়, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। আগামী নির্বাচনে আমি আবার বুথে দাঁড়াচ্ছি। এখন এই জালিয়াতি কেসের মধ্যে জড়িয়ে পড়লে বিরুদ্ধবাদীরা সেই সুযোগটা নিয়ে যাবে। আমাকে কি করতে হবে? বলছিলাম, ছেলেটা শুনেছি